এই যে আমাদের যে পোলারাইজেশনের রাজনীতি ছিল, যেটা বললেন যে কে মানে ট্যাগের রাজনীতি, একটু খালেদ বলছিল যে আমার বিভিন্ন পজিশন যেটা আওয়ামী লীগের এগেনস্টে বা তৎকালীন সরকারের এগেনস্টে গিয়েছিল, সেই জন্য শিবির, হিজবুত তাহরির, আইএসআই মানে কোনো জঙ্গি মৌলবাদী, হ্যাঁ মানে কোনো ইমাজিনেশনের কোনো লিমিট নাই, বাট ইটস ডেঞ্জারাস। কারণ ওই ট্যাগগুলো তো ওই সময়ে কোনো সুখকর ট্যাগ ছিল না। তো সেই পোলারাইজেশনটা আমার মনে হয়েছে যে বিগত বছরগুলোতে সেই পোলারাইজেশন থেকে অনেকে চেষ্টা করছে বের হতে, স্পেশালি ইয়াং পিপল, দে ওয়ার রেজিং দেয়ার ভয়েস যে না, এটা আমরা চাই না। সো আমার একটা হোপ যে সামনে আমাদের পলিটিক্সটা এই পোলারাইজেশন, ডিভিশন, সেটার ঊর্ধ্বে উঠে উই অল উইল বি এবল টু ওয়ার্ক আমাদের দেশের স্বার্থে। বাট এটা একদিনে চেঞ্জ হবে না, সেটাও আমাদের বাস্তবতা। কারণ আমরা একটা দীর্ঘ সময় ওই ট্যাগিং, ডিভিশন, পোলারাইজেশনের মধ্য দিয়ে একটা কালচার সৃষ্টি হয়ে গেছে। তো কালচার চেঞ্জ তো আর খুব তাড়াতাড়ি হবে না, কিন্তু ওই সদিচ্ছাটা আমি আশা করব যে সব পক্ষের মধ্যে থাকবে, যে আমরা আবার সেই ডিহিউম্যানাইজেশন, ট্যাগিং, সেটাই যাতে আর ফিরে না যাই। অনেকগুলো ক্ষেত্রেই, যেমন আমি যখন শহীদ পরিবার আহতদের সাথে কথা বলি, ওদের চিকিৎসা এবং পুনর্বাসনের কাজটা যত দ্রুত হওয়ার কথা ছিল, যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। যেই পুরনো আমলাতান্ত্রিক জটিলতা, সেটার মধ্য দিয়ে ওনাদেরকে যেতে হচ্ছে। এবং আমার মনে হয় যে যেই কমিটমেন্টটা সরকারই দিয়েছে যে আমাদের শহীদ পরিবার এবং আহতদের জন্য আমরা ফাস্ট ট্র্যাক সার্ভিস দিব, প্রিমিয়াম সার্ভিস দিব, ওই কমিটমেন্টটা আছে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। এবং বাস্তবতাটা বারবার তুলে ধরার পরেও সিস্টেমে কোনো চেঞ্জ না আসাটা হতাশাজনক। বিচারের ক্ষেত্রেও একই কথাই হচ্ছে। ওনারা কয়েকদিন আগেই একজন শহীদের মায়ের সাথে কথা হচ্ছিল, আমরা তো একজন খুব স্টার্ক একটা কথা বলেছেন যে উনি কি চান নতুন বাংলাদেশে। উনি বলছেন যে টাকায় তো আর মা ডাকে না, উনি চান যে ওনার ছেলে যে মারা গেছে সেটার বিচারটা যাতে হয়, কিন্তু উনি নিশ্চিত না সেটা হবে কিনা। এই অনিশ্চয়তা তো থাকার কথা না। সময় লাগবে অবশ্যই, বিচার তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু এই যে ওনারা ভরসা পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কতখানি বা আদৌ হবে কিনা। অভ্যুত্থানের পরে তো আমার অ্যাটলিস্ট মনে হয় যে খুব বড় ম্যান্ডেট ছিল বিচার নিশ্চিত করা, ওনাদের চিকিৎসা এবং পুনর্বাসনটা নিশ্চিত করা। সেই জায়গায় হতাশা আছে। ওই যে যেটা বললাম, কমিটমেন্ট আছে হাই লেভেলে, অলওয়েজ কমিটমেন্টের কথা আমি শুনেছি, কিন্তু বাস্তবতা যখন ওনাদের কাছে যাচ্ছে, ওনারা যখন হাসপাতালে যাচ্ছে, ওনারা জানেন না কার কাছে গেলে সেই সার্ভিসটা ওনারা পাবেন। ইভেন বিচারের ক্ষেত্রে কোথায় যাবেন, থানায় যাবেন, কোর্টে যাবেন, আইসিটিতে যাবেন, কোথায় যাবেন। এই যে আমাদের এটা আগের যে সিস্টেমটা যেখানে অনেকগুলো জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়, এবার আমাদের একটা সুযোগ ছিল হয়তো যেখানে আমরা এগুলি অ্যাটলিস্ট ওনাদের জন্য সিম্পলিফাই করবো, এবং এটা কুড হ্যাভ বিন আ প্রেসিডেন্ট ফর ফিউচার অ্যাজ ওয়েল। আসলে মানুষ সংস্কার বোঝে না, এটা আমার একবারও মনে হয় নাই। কারণ এটা খুব পরিষ্কার, কেউ চায় না যে তার বাসায় হঠাৎ করে পুলিশ চলে আসতে পারবে কোনো কারণ ছাড়া, জেলে ভরে নিতে পারবে কোনো কারণ ছাড়া, নির্যাতন করবে কোনো কারণ ছাড়া, কোনো রাষ্ট্রের কোনো এক্সপ্লেনেশন ছাড়া, কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে যেতে পারবে কোনো কারণ ছাড়া। এগুলো তো মানুষ নিজের চোখে দেখেছে, শুনেছে গত বছরগুলোতে। এইটার যে পরিবর্তন হওয়া দরকার, সেই ব্যাপারে আমি কারো দ্বিমত শুনি নাই। আমি মানে বাংলাদেশের অনেক আনাচে কানাচে গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, কথা শুনেছি। তো এই যে চিন্তা যে মানুষ সংস্কার বোঝে না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, আমার কাছে একবারও মনে হয়নি। একটা মোটামুটি সংস্কারের কথা বললে নির্বাচন বিরোধী একটা চিন্তা আসে, অথবা আরেক দিকেও আছে যারা নির্বাচনের কথা বলছেন মনে হচ্ছে তারা সংস্কার বিরোধী। এইটা থেকে আমাদের একটু বের হয়ে আসলে ভালো হবে। কারণ এই যে ব্যবস্থাটার যে পরিবর্তন প্রয়োজন হবে, আমরা আমাদের ভাইয়ের নিরাপত্তা চাই, বোন যখন রাস্তায় যাচ্ছে নিরাপত্তা চাই, তাদেরকে হঠাৎ করে কেউ গুম করবে না, খুন করবে না। এই বিষয়ে তো কোনো দ্বিমত আসবে, এটা আমরা কেন চিন্তা করি আমি বুঝতে পারি না। এবং এই বিষয়ে স্পেশালি আফটার জুলাই এন্ড অগাস্ট আই উড থিঙ্ক যে এভরিবডি উড হ্যাভ আ কনসেনসাস, এবং ওইটা যাতে না হয় সেজন্য আমরা সবাই একসাথে উই উড মুভ ফরওয়ার্ড অ্যান্ড ওয়ার্ক টুগেদার। সংস্কার বলতে আমরা সংস্কার হলে মানুষের জীবনে কোন জিনিসটা পরিবর্তন হবে। বিচার ব্যবস্থার সংস্কার তো ইটস এ ডিফিকাল্ট টার্ম, সেটা না বলে বিচার ব্যবস্থার সংস্কার বলতে কি বোঝায়? বোঝায় যে নিরপেক্ষ রাষ্ট্রের বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকবে। ন্যায্য বিচার পেতে হলে আপনার টাকা থাকতে হবে, অথবা ক্ষমতায় থাকতে হবে, অথবা ক্ষমতায় কে আছে চেনা থাকতে হবে। এরকম বাংলাদেশ কি আমরা চাই? সেটা তো ব্যর্থ কণ্ঠেই মানুষ তখন বলে না, ওটা আমরা চাই না। এটাই তো আমাদের বিচার ব্যবস্থার সংস্কার। আমরা যে কঠিন কঠিন পয়েন্টগুলো বলছি, আলটিমেট রেজাল্ট তো এটাই আমরা চাই। সো এগুলো নিয়ে যখন কথা বলছি তখন উই গেট দি ওপিনিয়ন্স অফ পিপল, অ্যান্ড দ্যাটস হাউ উই আর ট্রাইং টু ফর্ম আ কনসেনসাস যে আমরা বিচার ব্যবস্থার
কারেন্ট প্রবলেমগুলো কি, ওনাদের জীবনে কি সমস্যা হিসেবে এটা আসে এবং সমাধানটা আমরা কিভাবে চাচ্ছি। খুব নিটিগ্রিটি পয়েন্টস পথসভায় না, কিন্তু আলটিমেট রেজাল্টটা, আলটিমেট ইমপ্লিকেশন তার জীবনে কি হবে সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। এখন যে রিফর্মটা হবে সেটা তো পলিটিক্যাল পার্টিজ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। সো সেই কনসেনসাস তো দরকার হবে, এবং জনগণের কাছে যে একটু আগে আপনি বলছিলেন সংস্কারের বার্তাগুলো পৌঁছে দেয়া খুব সহজ ভাষায়, এটা তাদের জীবনে কি প্রভাব পড়বে, এটা তো অনেক বড় একটা দায় রাজনৈতিক দলগুলোর। তো সেখানে আমাদের নিজেদের মধ্যে তো বোঝাপড়ার প্রয়োজন, এবং জনগণের কাছে আমরা যখন যাচ্ছি আমরা কি বার্তা নিয়ে যাচ্ছি, কিভাবে তাদেরকে এই যাত্রায় ইনক্লুড করব, কারণ অনেক লম্বা পথ তো জনগণকে এক্সক্লুড করে এই প্রসেসগুলো হয়েছে। তো সেইখানে তো আমাদের সবার একসাথে কাজ করতেই হবে, বোঝাপড়া থাকতে হবে এবং মানুষকে ইনক্লুড করে কাজ করতে হবে, শুধু ঢাকা না। যেরকম বলছিলেন আমাদের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর, এবং আমি যখন স্কুলগুলোতে যাচ্ছি বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট, ওরা অনেক কিছু বোঝে, বুঝতে চায়। একদম ছোট্ট একটা মেয়ে, আমি একটা দোকানেও যে আমাদের সংস্কারের লিফলেট এবং কথা বলতে যখন যাচ্ছিলাম, ওদেরকে বলছে হ্যাঁ আমি তো ছাত্রদের দলকে চিনি, আমি আপনাকেও চিনি, আমি একটা ছবি তুলবো। শি ইজ, ও জাস্ট ক্লাস 5-এ পড়ে, কিন্তু ওর চিন্তা আছে, ও বুঝতেছে। এবং এই মানুষগুলোকে আমরা রাজনীতি সচেতন করা, আমাদের সংবিধানে কি আছে, কোথায় কি সীমাবদ্ধতা আছে, কি পরিবর্তন আমরা চাই, এই ইনক্লুশনের মধ্যে তো আনতে হবে, ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে। না হলে যেরকম আপনি বলছিলেন যে কিছুটা অ্যাপাথি চলে আসছিল গত 14-15 বছরে, কিছু ইভেন্ট যেগুলো অনেক হয়তো পপুলারাইজড হয়েছে, টেলিভাইজড হয়েছে, সেগুলো নিয়ে ইয়াং মানুষ কথা বলেছে, বাট সবকিছুতে বলে নাই। তো এই যখনই বলা থেমে যায় বা যখনই হতাশা চলে আসে, এবং এটা তো আমাদের খুবই কি বলে নোম চমস্কির যে বইয়ের একদম পাতায় পাতায় যে ইউ আইসোলেট পিপল, যাতে তুমি যে প্রপাগান্ডা ছড়াতে চাও সেটা যাতে করতে পারো, ওই জায়গায় যাতে আমরা ফেরত না যাই, মানুষের মধ্যে হতাশা যাতে আর না আসে। ইয়াং পিপল দে কিপ স্পিকিং এগেনস্ট ইনজাস্টিস, যেই জাগরণটা আমরা দেখেছি সেটা যাতে সাস্টেইন করে, সেটার জন্য আমার রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সব পক্ষকেই একসাথে কাজ করতে হবে। আপনি এখন যাদেরকে আপনি ফ্রন্টলাইনার্স দেখেন বা কথা বলছে, মিডিয়াতে কথা বলছে আমাদের ব্যাচের, আমরা এমন না যে 2024-এ আমরা হচ্ছে আমরা কানেক্টেড না, আমরা অনেক আগে থেকে কানেক্টেড, 2017-16 থেকে। যেমন আমি যদি আমাদের পার্টির কথাই বলি, যেমন নাহিদ, আসিফ, আমি, আসিফ তো এখন হচ্ছে উপদেষ্টা, তারপর হচ্ছে আপনি সাইদ আবদুল্লাহকে নিশ্চয়ই চেনেন, সাইদ আবদুল্লাহ, যে ক্যাম্পাসে একটা মানে একটা আন্দোলন হতো, এটা শিক্ষার্থীদের পক্ষের আন্দোলন, যেটা হচ্ছে এই ছাত্রলীগের এগেনস্টে আন্দোলন, তো রিইনস্টেট করা হয়েছে। মানে এই যে বললাম এটা ব্যাচ, আমরা তখন আমরা স্টাডি সার্কেল করতাম, ডিবেট করতাম, আমরা বিভিন্ন ইস্যুস নিয়ে কথা বলতাম। তখন এই সার্কেলটা দেখলো যে 24-এর নির্বাচনের পরে, 24-এর নির্বাচনের পরে আসলে একটা রাজনীতি শূন্যতা তৈরি হয় দেশে, সবাই আসলে হতাশ হয়ে যায়। এটা মানে এটা হচ্ছে রিয়েলিটি। তখন দেখা যায় 24-এর 7 জানুয়ারি যে নির্বাচনটা হয়, যে আনচ্যালেঞ্জড মানে আনক্রিটিক্যালি হচ্ছে হাসিনা হচ্ছে এখান থেকে বের হয়ে আসে, যেটা তখন আসলে রাজনীতি সচেতন যে প্রজন্মটা সেটা হতাশ হয়ে যায়। তো তখন সবাই কেরিয়ার দিকে যায়, আমি ছাত্রদলের অনেককে দেখেছি তখন বিদেশে কিভাবে কেরিয়ার করা যায়, বা আমাদের নিজেদের মধ্যে অনেকে ছোট ছোট বিজনেস করার একটা প্রবণতা মেনে নিচ্ছে, সবাই মেনে নিচ্ছে। 41 সাল পর্যন্ত কেউ হাসিনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করছে। এখন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ অনেক কথাই বলছে যে ব্যাকডোর স্ট্র্যাটেজি দিয়ে হাসিনাকে আউটসাইড করার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে এটা সত্য, অনেকেই হচ্ছে 41 সাল পর্যন্ত ওয়েট করার মনস্তাত্ত্বিক একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল। তো তখন সেটা আমরা যেটা হয়, আমাদের যে ব্যাচটা, আমাদের ব্যাচের পড়াশোনা শেষ হয়ে যায় কারো 22, কারো 23, তখন আমরা ক্যাম্পাস থেকে অনেকে বের হয়ে যায়, তা আমিও বের হয়ে যাই। তো তখন আমি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিলাম, নাহিদ কিছু একটা গুছানোর চেষ্টা করছে, আসিফ নিজের একটা লেখালেখির জায়গা বা একটা পত্রিকা দাঁড় করানোর চেষ্টা করছে, সাথে সাথে অ্যাক্টিভিজম তো আছেই। তো জুনের 5 তারিখ যখন এই প্রজ্ঞাপনটা দেখে, আমার মনে আছে আমি তখন রাতের বেলা আমি তখন ক্লাস নিচ্ছিলাম বনশ্রীতে। তো ক্লাস নেওয়ার সময় আমার এক ভাই মওদুদ ভাই আমাকে জানায় যে এরকম কিছু একটা হইছে, যে আবার এই কোটা সিস্টেম রিস্টোর করা হয়েছে। তো 18-তে আমরা যারা আন্দোলন করেছি, আমাদের যেহেতু একটা লিগেসি আছে, তার মানে এখন আমরাই ইমিডিয়েট এটার ভিকটিম, মানে ইমিডিয়েট এই প্রজ্ঞাপনের ইম্প্যাক্ট যাদের উপরে পড়বে সেটা হচ্ছে আমরা। তো আমাদের তো আন্দোলন করার অভিজ্ঞতা আছে, সুতরাং আন্দোলনটাকে যদি করতে হয় সেটা আমাদেরই করতে হবে। তো তখন ইনস্ট্যান্ট হচ্ছে আমরা সিদ্ধান্ত নিই আমরা আবার একটা আন্দোলন করবো ক্যাম্পাসে। তখন আমাদের ছোট ভাই ছিল কিছু, যে হাসিফ, রিফাত, রশিদকে যা আপনারা দেখেন, আমাদের ক্যাম্পাসের ছোট ভাই ওরা। তো এরপর দিন ক্যাম্পাসে আসি, জুনের 5 তারিখ ক্যাম্পাসে এসে দেখি যে সোশ্যাল সায়েন্সের সামনে, আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এবং সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর সামনে এসেই নাহিদকে পাই। আমি, নাহিদ, সার্জিস, আসিফরা আসে, হাসিব আসে, রিফাত, রশিদ আসে। দেন হচ্ছে আমরা একটা পরিকল্পনা করি যে আমরা আন্দোলনটাকে কিভাবে
হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারি আসলে। আর তখন ওই সময়টা পর্যন্ত মোটামুটি যে তখন ওই আমরাও মেইন স্ট্রিম মিডিয়া দেখাবে কি দেখাবে না, 5ই অগাস্ট জুন জুন থেকে মানে জুলাই থেকে 5ই অগাস্ট পর্যন্ত যে এই সময়টা তে আমরা কিছু কোয়েশ্চেনকে মানে ডিল করা উচিত ছিল, যেটা এখনো পর্যন্ত আমরা টেনে নিয়ে যাচ্ছি। আমাদের জাতীয় ঐক্য সুসংহত করার একটা উপলক্ষ তখন ছিল। কিছু পদক্ষেপ নিলে হয়তো ওই জায়গাটা সুসংহত হতো আর মানে মনে হয় যে না প্রত্যেকটা প্ল্যান হচ্ছে এখানে ক্লিক করছে। আর দিন শেষে এটা যেহেতু সবাই প্ল্যানার হয়ে গেছে, সবাই ডুয়ার হয়ে গেছে এখানে এই আন্দোলনে, প্রত্যেকটা জনমানুষ এখানে আসলে ওই প্ল্যান করার জায়গাটা তারপর হচ্ছে স্ট্র্যাটেজি সেট করার জায়গাটায় সিঙ্গেল মানুষ ছিল না। তো যেহেতু ছিল না, এটা সার্বজনীন করে যেহেতু আমরা তুলতে পেরেছিলাম মানে এই আন্দোলনের ইনিশিয়াল পর্যায়ে, যার কারণে এখন আর এটা ফিল হয় না যে মানে মনে হয় যে আবার যদি একটা সুযোগ আসতো তাহলে আমরা এটা করতে পারতাম সেটা করতে পারতাম। আমরা যদি এটাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এই ডোরটা ওপেন না রাখতাম, আমরা যদি হ্রাস করতাম, তাহলে অন্যান্য যে আন্দোলনগুলাকে যেভাবে আওয়ামী লীগ দমন করেছে সরকার বিরোধী একটা তকমা দিয়ে, এবং এটা হচ্ছে যেভাবে আহ, আমার কাছে মনে হয় এই 36 দিন নিয়ে আসলে নিজের চিন্তাকে রিভাইজ করার আসলে কোনো মানে স্কোপ নাই। বরং 5ই অগাস্টের পরের অনেক কিছু নিয়ে মন্তব্য করার জায়গা আছে। কিছু কিছু বিষয়ে হচ্ছে আমি ব্যক্তিগত জায়গা থেকে পরবর্তীতে বলবো, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে আসলে ওই সময় দ্বিতীয় কোনো ব্যক্তি যাকে ন্যাশন ওয়াইড অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করবে এই ফিগার আমাদের নাই আনফরচুনেটলি। যে সেকেন্ড একটা অপশন যেখানে উনার এই ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স এবং ন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আছে, আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের সমপর্যায়ে ওইটা কিন্তু ছিল না। আর উনার যেহেতু এটা পলিটিক্যাল একটা জার্নি আছে, একটা ছোট বা বড় পরিসরে একটা জার্নি আছে। উনি এই সরকারের হচ্ছে যাদেরকে টার্গেট করে হচ্ছে যাদের উপরে একটা